নমস্কার, দৃশ্যকল্পে আপনাদের স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে ফের চলে এসেছি আপনাদের সামনে। হিমেল হাওয়ায় মন উদাসী, শীত মানেই নানান লোভনীয় খাবার দাবারের ছড়াছড়ি। সেই রকমই এক খাবারের সুলুক সন্ধানে এবার আমরা দক্ষিণ 24 পরগনায়। কি একটু আন্দাজ করতে পারছেন কি? ঠিক ধরেছেন, জয়নগরের মোয়ার মনমোহিনী গন্ধ এবং স্বাদের টানে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মানে আমি আর সুনীতদাকে তো আপনারা আগেই দেখেছেন। প্রথমেই বলে রাখি, আমাদের গন্তব্য কিন্তু জয়নগর নয়। প্রশ্ন উঠতেই পারে, জয়নগরের মোয়া খেতে অন্য কোথাও কেন? মজাটা সেখানেই। নামে জয়নগরের মোয়া হলেও এই মোয়ার আতুরঘর কিন্তু বহরু গ্রাম। বাইপাস ধরে সোজা বারুইপুর, ঘিঞ্জি জনবহুল এই শহরের মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। রাস্তা একটু সরু এবং যানবহুল হলেও মোটের ওপর ভালোই। জয়নগরে ঢোকার আগেই পড়ে ছোট্ট জনপদ বহরু। কনকচুর ধান এবং ভালো মানের নোলেন গুড়ের মিশেলে সেই অপূর্ব স্বাদের মোয়ার জন্ম এই গ্রামেই। বাস যোগাযোগ তেমন না থাকায় ট্রেনে যাওয়াই সুবিধে। ট্রেনে এলে ফাঁকা ফাঁকা স্টেশনে নেমে ভ্যান রিক্সা চেপে রওনা দিতে পারেন বহরু বাজারের দিকে। আমরা অবশ্য আমার পক্ষীরাজে চেপে সরাসরি এসে গিয়েছি বহরুতে। কিন্তু খিদে পেয়ে গেছে যে আগে, তাই প্রাতরাশ সারা হবে স্থির হলো। সেই মতো আমরা গেলাম পচার দোকানে। এই অঞ্চলে পচার দোকানের খুব নামডাক। পচার চপ তো বিখ্যাত। তবে সকালে আলুর দম দিয়ে পেটাই পরোটা, সেটা অসাধারণ। আমরাও সেটাই খেলাম। ওই দেখুন না, সুনীতদা কেমন গোল গোল চোখ করে পরোটা খাচ্ছে। বহরুতে মোয়ার বহু প্রস্তুতকারক বা দোকান থাকলেও বিনাপানি বা শ্যামসুন্দরের নামই সবচেয়ে আগে আসে। আগে যাওয়া হলো শ্যামসুন্দরেই। বাজারের মোড়েই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। অন্য মিষ্টির পাশাপাশি মোয়াও পাওয়া যায় এখানে। রঞ্জিত ঘোষ এবং বাবলু ঘোষ দুই ভাই এই দোকানের বর্তমান কর্ণধার। দোকানে আমরা যখন গেলাম তখন ছিলেন রঞ্জিত ঘোষ। তিনি আমাদের নিয়ে গেলেন মোয়ার আতুর ঘরে। গুড় জাল দেয়া হচ্ছে, তার গন্ধ যেন ম ম করছে। জানা গেল একটু পরেই মোয়ার পাক দেয়া হবে। কিছুক্ষণ পর শুরুও হলো মোয়া তৈরি। হাতে পাকিয়ে একের পর এক মোয়া তৈরি করে চলেছেন সকলে। এইসব দেখে আমিও স্থির থাকতে পারলাম না। ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে লেগে পড়লাম মোয়া তৈরি করতে। আমি একটু পাক দিয়ে দেখছি দাদাদের দেখে মোয়া পাক দেওয়া হচ্ছে। রঞ্জিত রয়েছেন, রঞ্জিতদার উৎসাহে আমি মোয়া পাক দিয়ে দেখছি। সেখানে রঞ্জিতদার মোয়া বিশাল বড় একটা মোয়া হয়েছে। আমি একটা ছোট দিচ্ছি অবশ্য।
আমার সেরকম গোল হচ্ছে না। সেটাই না? আমার হচ্ছে এই আকৃতিতেই দাঁড়িয়েছে, আমি পুরো গোল করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। আরেকটু চেষ্টা করে দেখা যাক। জয়নগর বহরু ছাড়াও দক্ষিণ 24 পরগনার কুলপি, কাকদ্বীপ, নামখানা এলাকায় প্রায় 500 বিঘা জমি জুড়ে কনকচুর ধানের চাষ হয়। অন্য জেলায় এই ধানের চাষ সেভাবে হয় না। শীতকালে এই কনকচুর ধান থেকে খই তৈরি করা হয়। এখানকার নোলেন গুঁড়ো উন্নত মানের। বড় কড়াইয়ে নোলেন গুড় জাল দেওয়া হয়। অল্প গরম গুড়ে কনকচুর ধানের খই দেওয়া হয়। ধীরে ধীরে সেই খইয়ের সঙ্গে মিশতে থাকে নোলেন গুড়। তারপর ওই গুড় মাখা খই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো ঘি এবং এলাচ গুঁড়ো মাখিয়ে মোয়া তৈরি হয়। সপ্তাহব্যাপী এই মোয়া তাজা থাকে। নরম খইয়ের মোয়া মুখে দিলে গলে যায়। অন্য জেলায় কনকচুর ধানের খই এবং উন্নত মানের নোলেন গুড় একসঙ্গে মেলে না, তাই অন্যত্র এত ভালো মানের মোয়াও তৈরি হয় না। সাধারণ খইয়ের মোয়া বেশ শক্ত হয়, সেই স্বাদগন্ধও আসে না। অন্য জায়গায় এই মোয়া তৈরি হলেও তাতে কৃত্রিম গন্ধ প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে বহরুর মোয়ার গন্ধ পাওয়া গেলেও স্বাদে তা ধারে কাছে আসে না। সৌন্দর্য এবং স্বাদ বাড়াতে এখন মোয়ার ওপরে কাজু, কিশমিশ এবং ক্ষীর দেয়া হচ্ছে। আসলে বহরু প্রাচীন জনপদ হলেও বহু বছর আগে এখানে তেমন বড় বাজার ছিল না, তাই মোয়া নিয়ে গিয়ে বিক্রি করতে হতো জয়নগরের হাটে। যারা হাট থেকে মোয়া কিনে নিয়ে যেতেন তাদের মুখেই ক্রমশ জয়নগরের নাম ছড়িয়ে যায়। তখন এখনকার মতো সুদৃশ্য প্যাকেট বা বাক্সও পাওয়া যেত না, তাই মোয়া তৈরি করলেও বহরুর নাম থেকে গেল অন্ধকারী। রঞ্জিত বাবুরও অনেকটা সেই রকমই বক্তব্য। অ্যাকচুয়াল মোয়ার পীঠস্থান বহরু। আসলে আমাদের থানা জয়নগর, তো সেই কারণে আমাদের জয়নগরের নাম না দিলে মানুষ চিনতে পারবে না, সেই জন্যে আমাদের এই বহরুতে জয়নগরের নাম দেওয়া হয়। কিন্তু জয়নগরে যদি 10 জন মোয়া ব্যবসায়ী থাকে, বহরুতে অন্তত 50 জন আছে। সেই জন্যে আমাদের এই থানা জয়নগর, যেহেতু বাইরে প্রচার বা বাইরে সব কিছুতেই হয়। এটা বছর 15 আগে বহরুর 2 দোকানের বাক্সে জয়নগরের নাম বাদ দিয়ে বহরুর মোয়ার উল্লেখ করা শুরু হয়। তারপর তো এখন প্রায় সব দোকানই তাদের মোয়ার বাক্সের গায়ে বহরুর মোয়া বলেই উল্লেখ করেন। জয়নগরে অবশ্য মোয়া তৈরি হয়, কিন্তু মোয়ার বনে দেয়া না বহরুতেই। এত কথা হচ্ছে, নিজের হাতে মোয়া তৈরি করেছি, একটু খাওয়া হবে না? তা কি হয়? এবার একটু চেখে দেখার পালা। আচ্ছা, এই যে আমাকে রঞ্জিত দা মোয়া তৈরি করে দিলেন, আমি একদম মোয়ার আতুর ঘরে বসে আছি, এখানে মোয়া তৈরি হচ্ছে। তো এই মোয়াটা আমাকে খেতে দেওয়া হয়েছে। এই সাইজটা দেখুন, এইটা নাকি একটু টেস্ট করতে হবে আমাকে। এটা দেখেই আমার তো শরীর খারাপ হতে শুরু করেছে প্রায়, তো একটু টেস্ট করতেই হবে। বহরুতে এসছি, আর বহরুতে এসে সেই মোয়া খাবো না তা তো হয় না, আমি একটু খেয়ে দেখি। বাহ, এক স্বর্গীয় স্বাদ, দারুণ। আমার তো দারুণ লাগলো মোয়াকে। মোয়া আমরা আগেও খেয়েছি, কিন্তু একেবারে এখানে এসে মোয়া তৈরি করতে করতে মোয়া খাওয়া, এটা সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি আরেকটু এই এত বড় মোয়া খেতে পারবো না, কিন্তু আরেকটু আমি মোয়া খাই। ততক্ষণ আপনারা বরং মোয়ার রান্নাঘরটা আরেকবার ঘুরে ঘুরে দেখুন, আমি ততক্ষণ মোয়া আরেকটু খেতে থাকি।
এবার ঢু দিলাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে। এ তল্লাটে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার বেশ প্রাচীন এবং জনপ্রিয়। প্রায় 100 বছরেরও পুরনো এই দোকানের মোয়া বিখ্যাত। মোয়ার মরশুমে আলাদা জায়গা করে বেশ কয়েকজন কর্মী ব্যস্ত থাকেন মোয়া তৈরির কাজে। বিনাপানির ভিএনে ঢুকেও দেখলাম সার দিয়ে রয়েছে কড়াই, চলছে খই গুড়ের মিশেল। একটু বিনাপানির মোয়াও খেয়ে দেখা যাক, কি বলেন? শ্যামসুন্দরের মোয়া খেয়েছি আমরা, এবারে আর এক বিখ্যাত দোকান বিনাপানির মোয়া খাবো। একটু টেস্ট করে দেখি, বলছি আপনাদের। দারুণ, এটা খুব সুন্দর। আমার তো দারুণ লাগলো বিনাপানির মোয়া। আপনারা যদি বহরুতে আসেন জয়নগরের মোয়া খাওয়ার জন্য, তাহলে কিন্তু এই দোকান আপনারা ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে। আমি আর একটু খাই ততক্ষণ। দেখুন এই পেছনে ওরা মোয়ায় প্রচুর কাজ করছে। মোয়ার ছেলেমেয়েরা যারা এখন মোয়া বানানোর জন্য এরা দিবারাত্র খেতে চলেছে, ওদের সঙ্গে একটু কথা বলতে বলুন। আমি ততক্ষণ একটু মোয়া খাই। গুড়ের গুণমান অনুযায়ী মোয়ার দাম নির্ভর করে। কেজি প্রতি মোটামুটি 120 টাকা থেকে 520 টাকা পর্যন্ত মোয়ার দাম হয়। তবে আগের মতো উন্নত মানের গুড়ের বড় অভাব ভালো খইয়েরও। সেই সঙ্গে জুটেছে শীতের খামখেয়ালিপনাও। সব মিলিয়ে ভালো মানের মোয়া তৈরি করাটা এখন বেশ চ্যালেঞ্জের। তবুও তার মাঝেই চেষ্টা করে চলেছেন বহরুর মোয়া প্রস্তুতকারকেরা। জনপ্রিয়তা থাকলেও পরিকাঠামোর অভাবে জয়নগরের ধুরি বহরুর মোয়া এখনও রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়া যাচ্ছে না বলে আক্ষেপ রয়েছে ব্যবসায়ীদের। তবে একটা বিষয়ে শ্যামসুন্দর বা বিনাপানি দুই দোকানের মালিকই একমত, মোয়ার জনপ্রিয়তা কিন্তু আগের তুলনায় বেশ বেড়েছে পরিধিও। মোয়ার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ এটা জনসংখ্যা বাড়ছে এবং ভালো মদ তো সব জায়গায় পাওয়া যায় না। তাই ভালো মদ জন্যে আমরা যে আসল মদ যেভাবে করতে হয় সেটা আমরা সেইভাবে করি। সেই জন্য আমাদের মোয়া দিন দিন চাহিদা প্রত্যেক বছর যারা নতুন আমাদের মোয়া খাচ্ছেন, এবার মনে হয় মোয়াটা নিগড়ে থাকলে খাচ্ছেন না, বিভিন্ন জন আত্মীয় বাড়ি দিচ্ছেন, তার নতুন লোক প্রত্যেক বছর খাচ্ছেন, তারাই আবার আগামী বছর চলে আসছে। জনপ্রিয়তা বিগত কয়েক বছর বেড়ে গেছে। সেটা কিভাবে বোঝা গেল? বাকি আগে যা আমাদের সেল হতো সেই তুলনায় সেলটা বেড়েছে, এবং বাইরে থেকে যে অর্ডারপত্র আসছে অনলাইনে বা বিভিন্ন জায়গাতে যখন ফোন পাচ্ছে, ইউটিউবের মাধ্যমে অনেকে দেখছে, দেখার ফলে অনেক জায়গা থেকে, শুধু ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন রাজ্য থেকে যখন আমাদের কাছে ফোন আসে তখন আমরা বুঝতে পারছি এর একটা চাহিদা বাড়ছে, আচ্ছা, বা বাইরে একটা চাহিদা আছে। শোনা যায় এই মোয়ার জনক এই এলাকারই যামিনী বুড়ো, যিনি বাড়িতে এক অনুষ্ঠানে নিজের ক্ষেতের কনকচুর ধানের খইয়ে নোলেন গুড় মাখিয়ে মোয়া তৈরি করে পরিবেশন করেছিলেন। তারপর বাকিটা তো ইতিহাস। মোয়ার সঙ্গে তো অর্ধেক দিন কেটেই গেল। এবার একটু বহরু ভ্রমণে বেরোনো যাক। বহরু একটি প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম, তাই এখানে মোয়া ছাড়াও আশপাশে ছড়িয়ে নানান দর্শনীয় স্থানও। বাজারের ঠিক গায়েই রয়েছে বিশাল দিঘি। কাজল কালো দিঘির জলে খেলা করে হাঁস। দিঘির পাড়ে খানিকক্ষণ বসতে কিন্তু মন্দ লাগবে না। দিঘির পাশেই রয়েছে প্রাচীন শিব মন্দির। সার দিয়ে দাঁড়ানো 5টি শিব মন্দিরে স্থানীয় মানুষজনের ভক্তি এবং যত্নের ছাপ স্পষ্ট। সামনেই ছোট একটা ভাতের হোটেল দেখে মধ্যাহ্ন ভোজনটিও সেরে নিলাম এই ফাঁকে।
বাজারের সামনেই বহরু উচ্চ বিদ্যালয়। এই স্কুলও কিন্তু দেখার বিষয়। এখানে তিনজন বিখ্যাত মানুষ একসময় পড়াশুনো করেছেন। বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকার, কলকাতায় নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল যার নামে, এবং স্বনামধন্য কবি শক্তি চট্টোপাধ্যায়। স্কুলের গায়েই রয়েছে তাদের নাম। স্কুলের ভেতরে ঢুকে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, কোনো এক সময় এখানেই পড়েছেন এমন সব বিখ্যাত মানুষজনেরা। স্কুলের থেকে হাঁটা পথ জমিদার বাড়ি। জমিদার বাড়ি আর নেই, রয়েছে বিডিও অফিসের সামনে দোল মঞ্চটি। খ্রিস্টীয় 19 শতকের প্রথম দিকে বহরু গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান নন্দকুমার বসু মহাশয় বৃদ্ধা মায়ের জন্য নিজের বাড়িতেই মথুরা বৃন্দাবন রচনা করবেন বলে মনস্থির করেছিলেন। সেই মতো চুনার থেকে পাথর ও জয়পুর থেকে স্থপতি এনে মন্দির নির্মাণ হলো। মন্দির গৃহে শ্যামসুন্দর স্বমহিমায় প্রতিষ্ঠিত হলেন। রয়েছে সেই মন্দিরটিও, কিন্তু আমাদের কপাল খারাপ, মন্দিরের দরজা বন্ধ, চাবির মালিককেও পেলাম না, তাই বাইরে থেকেই দেখতে হলো। আপনারা একটু সকাল সকাল এলে মন্দিরের দরজা কিন্তু খোলা পাবেন। মন্দিরের লাগোয়া জমিদার বাড়িটি প্রায় অবলুপ্ত। আশেপাশে আধুনিক নকশার বিভিন্ন বাড়ি তৈরি হয়েছে, তারই মাঝে এখনো অবশেষ রয়েছে ঠাকুর দালানটির, তবে তার অবস্থাও মোটেই ভালো নয়। এবার পা বাড়ালাম দক্ষিণ পাড়ার দিকে। দক্ষিণ পাড়াতেই বাস ছিল এক বিখ্যাত মানুষের, হেমন্ত মুখোপাধ্যায়। প্রবাদ প্রতিম এই সঙ্গীত শিল্পীর পৈতৃক ভিটে বহরুর এই দক্ষিণ পাড়াতেই। শৈশবে বেশ কিছুটা সময় এই গ্রামেই কাটিয়েছেন হেমন্ত, পরে তারা কলকাতায় চলে যান। সেই বাড়ি অবশ্য এখন আর নেই, রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারের সেই জমিটি, সেখানে এখন জঙ্গল, আর রয়েছে বাড়ি লাগোয়া পুকুরটি। পাশে অবশ্য এখন থাকেন হেমন্ত মুখোপাধ্যায়ের জ্ঞাতি গোষ্ঠীরা। এখান থেকে আমাদের গন্তব্য পাশের ময়দা গ্রাম। রেল লাইন পেরিয়ে এগিয়ে চললাম ময়দার দিকে। কেউ কেউ বলেন এখানে নাকি ময় দানবের বাস ছিল, সেই থেকেই এই এলাকার নাম হয়েছে ময়দা। এই গ্রামের অতি প্রাচীন মন্দির হল পাতালভেদী দক্ষিণাকালী মন্দির। 1176 বঙ্গাব্দে বরিশার রাজা সাবর্ণ রায়চৌধুরী আটচালা ময়দা কালী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরে গর্ভগৃহে অবস্থিত একটি শিলা কালী রূপে পূজিত হন। ৭৩ শতক জায়গা জুড়ে এই মন্দির চত্বর, প্রচুর ভিড়। পশ্চিমে মায়ের পুকুর 1 বিঘে জমি নিয়ে, মায়ের মন্দিরের পূর্ব দক্ষিণে শিব মন্দির, ডাইনে ভোগ ঘর। ময়দা গ্রামের এই কালী মায়ের সম্পর্কে নানান কিংবদন্তি প্রচলিত। কালী পুজোর সময় রাজা সাবর্ণ রায়চৌধুরীদের নামে সংকল্প করে একই সঙ্গে জোড়া পাঠা বলি দেওয়া হয়। ভাদ্র মাসে তাল নবমীতে উৎসব শুরু। কালী পুজোর পর মায়ের বাৎসরিক অন্নভোগ হয়।
প্রতি শনি ও মঙ্গলবার 12টার পর থেকে দুপুর 3টে পর্যন্ত নিঃসন্তান জননী এবং রোগীদের মায়ের কবচ দেওয়া হয়। গঙ্গা স্নান উপলক্ষে মায়ের মন্দির চত্বর জুড়ে বিরাট মেলা বসে। ময়দা থেকে এবার ফেরার পথে যাওয়া হলো কবি শক্তি চট্টোপাধ্যায়ের বাড়ি। ঠিক বহরু স্টেশনের পাশেই এই বাড়ি। আসলে এটা কবির মামা বাড়ি। স্টেশন লাগোয়া এই বাড়ি গাঙ্গুলি বাড়ি নামেই পরিচিত। 1933 সালের 25শে নভেম্বর বহরুর এই বাড়িটিতে জন্মেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। শৈশবে পিতৃহীন হন। বহরুতে মাতামহের কাছে, পরে বাগবাজারে মাতুলালয়ে বড় হন। এই বাড়িতে এখন থাকেন শক্তিবাবুর আত্মীয় পরিজনেরা। আমাদের দেখে এগিয়ে এলেন শক্তিবাবুর মামাতো বোন ব্রত দিদি। একটু কথা হলো তার সঙ্গেও। শক্তিবাবুর সঙ্গে আপনার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ, কিরকম সম্পর্ক ছিল মানে আপনার সঙ্গে? তাই আপনি যখন থাকতেন তখন কি উনি এখানে ছিলেন নাকি তারপরে আসতেন? আচ্ছা, কেমন মানুষ ছিলেন? মানে আমরা তো কবি হিসেবে চিনি, আপনি ভাই হিসেবে কেমন চেনেন? ভালো, খুব ভালো। বহরু ছেড়ে আমরা রওনা দিলাম কলকাতার দিকে। কিন্তু কিছুটা এগোতেই চোখে পড়ল পথের পাশে এক সুন্দর মন্দির। ব্যাস, দাঁড়িয়ে গেলাম আমরা। এটি সরবেরিয়া মলিঘাটি কালী মন্দির। মন্দির চত্বরটি ছিমছাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খানিক সময় কাটাতে মন্দ লাগে না। এখানেও দেবী মা হিসেবে একটি শিলাখণ্ডকেই পূজা করা হয়, যা মাটির ভেতর থেকে উঠে এসেছে। স্থানীয়দের বিশ্বাস, প্রতি বছর একটু একটু করে নাকি এই পাথর উপরে উঠে আসে। শনি মঙ্গলবারে ভক্ত সমাগম বাড়ে এখানে। এবারে ফেরার পালা। মোয়ার দেশের সেই সুমিষ্ট স্মৃতি আর দিনভর বেড়ানোর সুখস্মৃতি সব মিলিয়ে সুখের আবেশ নিয়ে আমরা ফিরে চলেছি ঘরের পানে। ভালো থাকবেন সকলে। কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কোনো পরামর্শ থাকলেও অবশ্যই দেবেন। ফের দেখা হবে আগামী বুধবারে নতুন কোথাও বেড়ানো এবং খাওয়া দাওয়া নিয়ে।